আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক গাইজ। বাংলা হরর টেলসে এখানে প্রতিটা গল্প জন্ম নেয় অন্ধকারে আর শেষ হয় ভয়ঙ্কর এক নীরবতায়। এই গল্প শুধু শোনার জন্য না, অনুভব করার জন্য। তাই মন দিয়ে শোনো, কারণ এবার শুরু হচ্ছে ভয়। ঘড়িতে তখন রাত ঠিক 12টা। কুয়াশায় ঢাকা এক নির্জন রেল স্টেশন। চারপাশে কোনো মানুষ নেই, শুধু ঘুটঘুটে অন্ধকার আর এক অদ্ভুত নীরবতা। শেষ ট্রেনটা কখন আসবে, আদৌ আসবে কিনা কেউ জানে না। স্টেশন মাস্টারের ঘরটাও পুরো কালো হয়ে আছে, যেন বহু বছর ধরে সেখানে কোনো প্রাণের ছোঁয়া লাগেনি। চারপাশের বাতাসটা কেমন যেন থমথমে আর ভারী হয়ে উঠেছে, যা অবিনাশ বাবুর মনে এক অজানা ভয়ের সৃষ্টি করছিল। অবিনাশ বাবু পকেট থেকে তার পুরনো পকেট ঘড়িটা বের করলেন। টিক 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 সেকেন্ডের কাটার শব্দটা যেন এই নিস্তব্ধতায় আজ একটু বেশি জোরে বাজছে। হঠাৎ তার মনে হলো কেউ একজন তার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। একটা তীব্র হিমশীতল হাওয়া তার ঘাড়ের উপর দিয়ে বয়ে গেল, যেন কেউ তার ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস ফেল। তিনি ভয়ে ভয়ে আস্তে করে পেছনে তাকালেন, কিন্তু সেখানে কেউ ছিল না, শুধু সাদা কুয়াশার চাদর ভেসে বেড়াচ্ছিল। তিনি নিজেকে বোঝালেন এটা হয়তো তার মনের ভুল ছাড়া আর কিছুই নয়। কিন্তু ঠিক তখনই প্ল্যাটফর্মের ভাঙা বেঞ্চটার দিকে চোখ গেল তার। সেখানে একটা আবছা কালো অবয়ব চুপচাপ বসে আছে। ঘন কুয়াশার কারণে লোকটার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। পরনে ছিল একটা পুরনো আমলের কুচকুচে কালো লম্বা কোট। অবিনাশ বাবু একাকিত্ব কাটাতে একটু সাহস সঞ্চয় করে ধীর পায়ে সেই অচেনা অবয়বটার দিকে এগিয়ে যেতে লাগলেন। কাছে গিয়ে অবিনাশ বাবু একটু নিচু গলায় ডাকলেন, ভাই সাহেব, কলকাতা যাওয়ার শেষ ট্রেনটা কি আর আসবে? লোকটা কোনো উত্তর দিল না, সোজা তাকিয়ে রইল অন্ধকার রেল লাইনের দিকে। অবিনাশ বাবু লক্ষ্য করলেন এই কনকনে শীতের রাতেও লোকটার মুখ থেকে কোনো বাষ্প বের হচ্ছে না, এমনকি তার চোখের পাতা পর্যন্ত পড়ছে না। এক চরম অশুভ অনুভূতিতে অবিনাশ বাবুর বুকের ভেতরটা কাঁপতে লাগল এবং তার পা দুটো ভারী হয়ে গেল। চমকে উঠে অবিনাশ বাবু দুপা পিছিয়ে গেলেন। ঠিক তখনই লোকটা এবার আস্তে আস্তে নিজের মাথাটা অবিনাশ বাবুর দিকে ঘোরাল। ল্যাম্পপোস্টের টিমটিমে হলুদ আলোয় লোকটার মুখটা দেখা গেল। আর সেটা দেখা মাত্রই অবিনাশ বাবুর গায়ের রক্ত যেন মুহূর্তে জমে বরফ হয়ে গেল। লোকটার মুখে কোনো চোখ নেই। দুটো ফাঁকা ও গভীর অক্ষিকোটর বেয়ে কুচকুচে কালো রঙের এক ঘন তরু তরু পদার্থ টপটপ করে পড়ছে। ভয়ে তীব্র চিৎকার করতে চাইলেন অবিনাশ বাবু, কিন্তু আতঙ্কে তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। লোকটা এবার বেঞ্চ ছেড়ে সোজা হয়ে দাঁড়াল। তার শরীরের হাড়গুলো অদ্ভুতভাবে মটমট শব্দ করে সোজা হচ্ছিল, যেন একটা মরা কঙ্কাল জোর করে নড়াচড়া করছে। অবিনাশ বাবু আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ানোর সাহস পেলেন না। উল্টো ঘুরে স্টেশন মাস্টারের বন্ধ ঘরের দিকে অন্ধের মতো মরণপণে ছুটতে লাগলেন প্রাণ বাঁচানোর জন্য। স্টেশনের কাঠের পুরনো ভাঙা দরজাটায় জোরে ধাক্কা মেরে ভেতরে ঢুকলেন তিনি। টেবিলের উপর একটা টিমটিমে হ্যারিকেন জ্বলছিল। ঘরের কোণে স্টেশন মাস্টার তার চেয়ারে হেলান দিয়ে ঝিমুচ্ছিলেন। অবিনাশ বাবু হাঁপাতে হাঁপাতে আর্তনাদ করে বললেন, মাস্টার মশাই, বাইরে ওটা কি দাঁড়িয়ে আছে? ওটা কোনো মানুষ নয়। কিন্তু মাস্টার মশাই অবিনাশ বাবুর এত বড় চিৎকারেও কোনো নড়াচড়া করলেন না, যেমন বসা ছিলেন তেমনি রইলেন। অবিনাশ বাবু অস্থির হয়ে মাস্টার মশাইয়ের কাঁধে হাত দিয়ে ঝাঁকুনি দিলেন। আর হাত দেওয়া মাত্রই লাশটা চেয়ার থেকে মেঝেতে ধপাস করে পড়ে গেল। হ্যারিকেনের আবছা আলোয় অবিনাশ বাবু যা দেখলেন তাতে তার আত্মা শুকিয়ে গেল। এই লোকটা বহুদিন আগে মারা গেছে। চামড়া শুকিয়ে হাড়ের সাথে লেগে কাঠ হয়ে গেছে। হাজার হাজার কালো পিঁপড়ে আর পোকা তার ফাঁকা চোখের কোটর আর মুখের ভেতর দিয়ে অনবরত যাতায়াত করছে। তীব্র আতঙ্কে অবিনাশ বাবুর মাথা ঘুরতে লাগল, ঘরটা যেন দুলছে। তিনি ঘর থেকে বের হওয়ার জন্য দরজার দিকে ঘুরলেন, কিন্তু দরজার মুখে দাঁড়িয়ে আছে সেই কালো কোট পরা চোখহীন বিভৎস মূর্তিটা।
তার শুকনো ঠোঁটের কোণে এবার একটা চড়া হাসি ফুটে উঠেছে। সেই হাসিতে কোনো মানুষের ভাব ছিল না, ছিল এক পৈশাচিক আনন্দ। সে যেন অবিনাশ বাবুকে নিজের জালে বন্দী করে ফেলেছে এবং এখন তার শিকার করার পালা চলে এসেছে। অবিনাশ বাবু পেছাতে পেছাতে পেছনের দেয়ালের সাথে শক্ত করে ঠেকে গেলেন। ঘরটার তাপমাত্রা যেন আচমকা মাইনাসে নেমে গেছে, কনকনে ঠান্ডা লাগছে। চোখহীন মূর্তিটা তার লম্বা শুকনো হাত দুটো সামনের দিকে বাড়িয়ে অবিনাশ বাবুর দিকে এগোতে লাগল। তার আঙুলের নখগুলো কোনো চিল বা শকুনির মতো লম্বা আর মারাত্মক ধারালো ছিল। চারপাশে একদম বন্ধ করা পচা মরা মাংসের তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ল, যা সহ্য করা যাচ্ছিল না। অবিনাশ বাবু কাঁপতে কাঁপতে পকেট থেকে ঈশ্বরের নাম নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ভয়ে হাত কাঁপছিল প্রচণ্ড। মূর্তিটা এখন তার একদম গায়ের কাছে চলে এসেছে, তার গায়ে ঠান্ডা আঁচ পাওয়া যাচ্ছে। তার শরীর থেকে পচা গলা লাশের তীব্র দুর্গন্ধ বেরোচ্ছিল। অবিনাশ বাবু চরম ভয়ে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেললেন এবং মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলেন। ঠিক তখনই ঘরের একমাত্র হ্যারিকেনটা দপ করে নিভে গেল। চারদিক একেবারে ঘুটঘুটে অন্ধকার, নিজের হাতটাও দেখা যাচ্ছে না। অবিনাশ বাবু শুধু নিজের বুকের ভেতরের ধকধক শব্দ শুনতে পাচ্ছিলেন। হঠাৎ একটা বরফের মতো ঠান্ডা ভেজা হাত তার গলাটা শক্ত করে চেপে ধরল। সেই হাতের শক্তি কোনো মানুষের মতো নয়, একেবারে অমানুষিক। অবিনাশ বাবুর দম আটকে আসতে লাগল। চোখের সামনে অন্ধকার দেখছিলেন। তিনি বাঁচার জন্য হাত পা ছড়াতে লাগলেন, কিন্তু সেই মরণ কামড় থেকে মুক্তি ছিল না। ঠিক যখন অবিনাশ বাবু জ্ঞান হারিয়ে মৃত্যুর কোলে ঢলে যাচ্ছিলেন, তখনই দূর থেকে একটা ট্রেনের বিকট হুইসেল ভেসে এল। রেল লাইনের উপর ট্রেনের হেডলাইটের তীব্র আলো এসে পড়ল স্টেশনের ভাঙা জানলা দিয়ে। আলোর সেই তেজ স্পর্শ লাগা মাত্রই অবিনাশ বাবুর গলার উপর থেকে সেই ঠান্ডা হাতের বাঁধনটা আলগা হয়ে গেল। অবিনাশ বাবু মেঝেতে আছড়ে পড়ে ফুসফুস ভরে বাতাস নেওয়ার চেষ্টা করলেন আর মারাত্মকভাবে কাশতে লাগলেন। তিনি চোখ মেলে ঘরের চারদিকে তাকিয়ে দেখলেন সেখানে কেউ নেই। এমনকি মেঝেতে পড়ে থাকা স্টেশন মাস্টারের সেই কুৎসিত লাশটাও উধাও হয়ে গেছে। বাইরে ট্রেনের চাকার লোহার ঘর্ষণের আওয়াজ আরো স্পষ্ট ও তীব্র হচ্ছে। অবিনাশ বাবু কোনোমতে হামাগুড়ি দিয়ে ঘরের বাইরে ফাঁকা প্ল্যাটফর্মে বেরিয়ে এলেন। হ্যাঁ, একটা আস্ত ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ট্রেনের বগিগুলোর জানলা থেকে লাল রঙের আলো বের হচ্ছে। ট্রেনটা দেখতে ভীষণ পুরনো আর জরাজীর্ণ, যেন 100 বছর আগের কোনো বাষ্পীয় ইঞ্জিন। ট্রেনের ভেতরে কোনো যাত্রী দেখা যাচ্ছিল না, পুরো ফাঁকা নিস্তব্ধ। অবিনাশ বাবু ভাবলেন এই ভুতুড়ে নির্জন নরক থেকে বাঁচার জন্য এই ট্রেনটাই হয়তো তার শেষ সুযোগ। তিনি আর কোনো কিছু চিন্তা না করে জানপ্রাণ লড়িয়ে একটা বগির খোলা দরজা দিয়ে ভেতরে উঠে পড়লেন। তিনি ঢোকা মাত্রই ট্রেনের দরজাটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল। বগির ভেতরের চামড়ার সিটগুলো সব ব্লেড দিয়ে কাটার মতো ছেঁড়া করা। একটা রহস্যময় লালচে আলোয় ট্রেনের চারপাশটা ভরে আছে। অবিনাশ বাবু একটা সিটে বসে জোরে জোরে দীর্ঘশ্বাস নিলেন। ভাবলেন, যাক, শেষ পর্যন্ত ঈশ্বরের কৃপায় রক্ষা পাওয়া গেল। কিন্তু ট্রেনটা যত গতি নিচ্ছিল, ট্রেনের ভেতরের পরিবেশ ততটাই ভারী আর দমবন্ধ হয়ে উঠছিল। হঠাৎ বগির একদম পেছনের অন্ধকার দিক থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এল। অবিনাশ বাবু চমকে উঠে পেছনের সিটগুলোর দিকে তাকালেন। এতক্ষণ যে বগিটা তার কাছে পুরো ফাঁকা মনে হচ্ছিল, এখন সেখানে সারি সারি অদ্ভুত যাত্রী বসে আছে। কিন্তু ভালো করে লক্ষ্য করতেই তার পিঠের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তাদের সবার মাথাগুলো শরীরের সাথে উল্টো দিকে, অর্থাৎ পেছনের দিকে ঘোরানো। তারা সবাই অবিনাশ বাবুর দিকে একদৃষ্টে তাকিয়ে একসাথে ফিসফিস করে হাসছে আর চোখ থেকে রক্ত ঝরছে। অবিনাশ বাবু চরম আতঙ্কে চিৎকার করে ট্রেনের বন্ধ দরজার দিকে ছুটলেন। দরজা খোলার জন্য লোহার হাতল ধরে প্রচণ্ড টানাটানি করতে লাগলেন। কিন্তু দরজাটা জাদুকরী উপায়ে লক হয়ে গেছে।
জানলা দিয়ে বাইরে তাকালেন তিনি। বাইরে কোনো গাছপালা, চেনা রাস্তা বা কোনো রেল স্টেশন নেই। বাইরে শুধু এক অন্তহীন কালো মহাশূন্যতা, আর ট্রেনটা যেন মাটির অনেক তলা দিয়ে কোনো এক অজানা নরকের দিকে তীব্র গতিতে ছুটে চলেছে। সব যাত্রী এবার একসাথে সিট ছেড়ে সোজা হয়ে উঠে দাঁড়াল। তারা নিজেদের লম্বা হাতগুলো বাড়িয়ে অবিনাশ বাবুর দিকে ধীর পায়ে এগোতে লাগল। তাদের ঠিক মাঝখানে কুৎসিতভাবে দাঁড়িয়েছিল সেই কালো কোট পরা স্টেশন মাস্টারের লাশটাও। সবাই মিলে অবিনাশ বাবুকে চারদিক থেকে ঘিরে ধরল। অবিনাশ বাবু অবশেষে বুঝতে পারলেন তিনি কোনো জীবিত মানুষের ট্রেনে ওঠেননি। এটা ছিল অভিশপ্ত নরকের এক্সপ্রেস, যা কোনোদিন কোনো স্টেশনে থামে না। পরদিন সকালে পুলিশ ওই পরিত্যক্ত স্টেশন থেকে অবিনাশ বাবুর হাতখড়ি আর ডায়েরিটা উদ্ধার করে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তার শরীরের কোনো হদিস আর মেলেনি। স্থানীয় লোকেদের বিশ্বাস, আজও অমাবস্যার রাতে ওই স্টেশনে একটা লাল আলোর ভুতুড়ে ট্রেন এসে থামে। যে বা যারা ভুল করে সেই ট্রেনে পা বাড়ায়, তারা আর কোনোদিন এই চেনা পৃথিবীতে ফিরে আসতে পারে না। তারা চিরকালের জন্য হারিয়ে যায় অন্ধকারের ওপারে।